পাড়ার মেয়ে ঝিমলির বিয়ে বেশ ধুমধাম করেই হচ্ছে। নিজের মত না থাকলেও বাবার মতেই বিয়ের পিঁড়িতে বসা। সে চেয়েছিল তার স্বপ্নপুরুষ হবে রূপালী পর্দার নায়কের মতো, বেশ লম্বা চওড়া বলিষ্ঠ, অনেকটা সানি কিংবা সালমানের মতো। ভাবলেই কি সব হবে? শেষে কিনা তার পর ছোটোখাটো শ্যামলা পাতলা। ঝিমলি মা বাবার বড় আদরের মেয়ে। বাবা ফুড ডিপার্টমেন্টের একজন গুরুত্বপূর্ণ অফিসার। মা সারাদিন ঘরের কাজকর্ম সংসার সামলাতেই ব্যস্ত। ভাই আছে, তবে সে মানসিক ভারসাম্যহীন। অতিরিক্ত পড়াশুনোর কারণেই তার এই করুণ অবস্থা। বয়স 18। বিষণ্ণ মনে ঝিমলি বিয়ের আনুষ্ঠানিক পর্ব সাঙ্গ করল বটে, কিন্তু বাবার প্রতি তার অভিমান রয়ে গেল। তবু কিছু করার নেই, বাবাকে যে সে বড্ড ভালোবাসে। প্রকৃত বন্ধু বলতে বাবাই। ভালো মন্দ সব বিষয় বাবার সাথে আলোচনা করে। বাবাই ভরসা দিয়েছে, ছেলেটি এই সময়কার ভালো ছেলে, দেখবি মা তোকে কত খেয়াল রাখবে। এই সান্ত্বনা বাক্য নিয়েই ঝিমলি বাবা মা আত্মীয় পরিজনদের আশীর্বাদ নিয়ে অখুশি মনে শ্বশুরবাড়ি রওনা দিল। অনেকদিন পর পাড়ার মিষ্টির দোকানে হঠাৎ ঝিমলির সাথে দেখা। শরীরের সেই আঁটোসাঁটো ভাব কোথায় হারিয়ে গেছে, কিন্তু শরীরে এসেছে মিষ্টি বসন্ত বাতাসের স্পর্শ। মসৃণ ত্বকে সকালের নরম রোদের আলো যেন ঠিকরে পড়ছে। লাল ছাতার নিচে মুখটা যেন আরও রঙিন হয়ে উঠেছে। রূপালী পর্দার নায়িকার মতো চোখে বড় গোল ফ্রেমের কালো সানগ্লাস। আশেপাশের মানুষরাও একবারটি না তাকিয়ে পারছে না। সামনে গিয়ে বললাম, কিরে ঝিমলি, কেমন আছিস? সেই যে গোমরা মুখে শ্বশুরবাড়ি গেলি, তারপর আর তোর পাত্তাই নেই। ঝিমলি একটু মিচকে হেসে বলল, কি করব বলো বাপুদা, সকালে তোমাদের জামাইয়ের অফিসের তাড়া আর শ্বশুর শাশুড়ির দেখাশোনা, এসব করতে করতে কখন যেন দিনটা হারিয়ে যায়। দম ফেলার ফুরসত নেই। যদিও আমাকে তেমন কিছু করতে হয় না, বলতে পারো করতে দেয় না। সব কিছুর জন্য লোক আছে। আমাকে বলেছে, তোমাকে কিছু করতে হবে না, শুধুমাত্র সব দিক খেয়াল রাখবে, তাতেই হবে। ব্যাস, দেখছো না, না খেটে খেটে কেমন মুটকি হয়ে যাচ্ছি। হালকা হেসে বললাম, না রে, তুই আরও বেশি সুন্দরী হয়েছিস, অনেকটা সিনেমার নায়িকাদের মতো। প্রাণ খোড়া উচ্ছল হাসিতে ঝিমলির শরীর নদীর তরঙ্গের মতো দুলে দুলে উঠল। ধ্যাত, তুমি না বাবুদা এখনো সেরকমই আড্ডা বাজাচ্ছ, মুখে কিছু আটকায় না। একদিন এসো আমাদের বাড়িতে, অনেক দিন তোমার সাথে আড্ডা দেওয়া হয় না। এখন কদিন বাপের বাড়ি থাকবো, আজ দেরি হয়ে যাচ্ছে, পুজোর মিষ্টি নিতে এসেছিলাম। চলি গো, এসো কিন্তু। ময়ূরী ছন্দে ঝিমলি চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবছি, ঝিমলি এখন খাঁচাবন্দি পাখির মতো স্থবির নয়। এখন সে স্বাধীন, উন্মুক্ত নীল আকাশে স্বতঃস্ফূর্তভাবে উড়তে পারছে। বিয়ের পিঁড়িতে বসা গোমরা মুখ কোথায় যেন হারিয়ে গেছে। বুঝলাম সিনেমার নায়ক না পাক, সে তার কাঙ্ক্ষিত স্বপ্নপুরুষ পেয়ে গেছে, যে তাকে খেয়াল রাখে, মর্যাদা দেয়। ঝিমলি এখন উজ্জ্বল প্রাণবন্ত। সে 11-12-এ পড়ানো কাল থেকেই কেন জানি না ঝিমলির প্রতি আমার একটা আলাদা রকম প্রচ্ছন্ন ভালো লাগা বা ভালোবাসার দুর্বলতার আবেশ নিজের মনে সৃষ্টি হয়েছিল। ভালো লাগতো তার সহজভাবে মেলামেশা, হৈ হৈ করা, তার হরিণী চঞ্চলতা আমাকে বিশেষভাবে টানত। আমার থেকে প্রায় 6 বছরের ছোট। সাহসে কুলোয়নি তাকে কোনো প্রস্তাব দেওয়ার। তার উপর তার বাড়ির লোকেরা আমার প্রতি কী ধারণা পোষণ করবে সেই ব্যাপারটাও ছিল। সেই সময় আমি সাংবাদিকতা নিয়ে পড়ছি। ঝিমলির কথা রাখা আর হলো না। অফিস থেকে কয়েকদিন ছুটি নিয়েছিলাম। ভেবেছিলাম এই কদিনের মধ্যে ওদের বাড়ি যাব। সব সময় যা ভাবা যায় তা হয় না, অন্তত আমার ক্ষেত্রে।
অফিস থেকে জরুরি ফোন এলো, কালকের মধ্যে দিল্লির অফিসে পৌঁছাতে হবে, গুরুত্বপূর্ণ কাজ আছে, বিমানের টিকিট কাটা আছে, চলে এসো। আর আমি একটু ছুটি কাটাবো তার জো নেই। কি মরতে যে সাংবাদিকতার পেশা নিয়েছিলাম, এখন তো আর এসব বলে কাজ নেই। বরাবরের ভালো লাগা বিষয় ছিল সাংবাদিকতা। আসলে সাংবাদিকতা করা আমার কাছে একটা অ্যাডভেঞ্চারের মতো। পাশ করে পেয়েও গেলাম কলকাতার একটি জনপ্রিয় সংবাদপত্রের চাকরি। পরদিন সকালেই সব গোছগাছ করে রওনা দিলাম। কলকাতার অফিসে সব কাজ বুঝে নিয়ে বিকেলের ফ্লাইট। বাড়ির পিছুটান বলতে সেভাবে কিছু নেই। বাবা মারা গেছে প্রায় 4 বছর হলো। বাড়িতে মা, ভাই আর নিঃসন্তান কাকা কাকিমা। ভাই পড়াশুনো করছে ক্লাস 11। দত্তপুকুর বাজারে আমাদের বহু পুরনো মুদির দোকান। বাবা মারা যাওয়ার পর কাকা একাই সামলায়। পড়াশুনোর অবসরে ভাইও এখন মাঝে মধ্যে কাকাকে সঙ্গ দেয়। এছাড়া বাড়িতে একজন এবং দোকানে 2জন কাজের লোক আছে। দিল্লির অফিসে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই কোভিডের বাড়বাড়ন্ত শুরু হলো। সরকার সারা দেশে লকডাউন ডেকে দিল। ব্যাস, আমার 1 বছরের আগে ফিরে আসার সম্ভাবনা থাকলো না। কলকাতার অফিস থেকে বলে দেওয়া হলো, এখন ওখানেই কাজ করো, পরিস্থিতি স্বাভাবিক হলে এখানে ডেকে নেব। অগত্যা আর কি করা যায়, দম বন্ধ করেই অফিসের মধ্যেই কাজকর্ম সামলাতে লাগলাম। সেই সময় দিল্লিতে অস্বাভাবিকভাবে মানুষজন কোভিডে আক্রান্ত। চারিদিক শ্মশানপুরীর মতো অবস্থা। স্থানীয় প্রশাসনেরও প্রাণ ওষ্ঠাগত। নাজেহাল অবস্থা। প্রায় 1 বছরের মাথায় দিল্লি থেকে কলকাতায় ফিরলাম। ওখানকার কাজকর্মে সন্তুষ্ট হয়ে ম্যানেজমেন্ট তাদের একটা সাহিত্য পত্রিকার সম্পাদক পদে নিযুক্ত করলো। সঙ্গে অফিসের গাড়ি ব্যবহারের সুযোগ এবং একটি ভালো ফ্ল্যাট দিল। মনে মনে আনন্দ হলো, যাক এতদিন সাংবাদিকতা করার একটা সুফল পেলাম। কয়েকদিন ছুটি নিয়ে অফিসের গাড়িতেই বাড়ি ফিরলাম। বাড়িতে খুশির হাওয়া। দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া, 2 রকম মাছ, খাসির মাংস। আমি পোস্ত ভালোবাসি বলে পোস্ত বাটা, চাটনি, পাঁপড়, অনেকটা নেমন্তন্ন বাড়ির মতো। বহুদিন পর এমন পেট ভর্তি খাওয়া, হাইঢাই অবস্থা। বিছানায় এগোর ওগোর করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। মা চা নিয়ে এসে ডাকতেই তন্দ্রা কাটল। বাবু ওঠ, সন্ধে হয়ে এসেছে, চা খেয়ে নে। তাড়াতাড়ি উঠে বাথরুম থেকে চোখ মুখ জল দিয়ে এসে দেখি মা ঘরটা গোছগাছ করে দিচ্ছে। আমি আশাতে, নে চা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাচ্ছে, এই বলে মা বেরিয়ে যেতে গিয়ে ফিরে বলল, রাতে রুটি খাবি তো? আমি নির্দ্বিধায় বললাম হ্যাঁ। আগেই মনস্থির করে এসেছিলাম সন্ধ্যায় ঝিমলিদের বাড়িতে যাব। জানি না ঝিমলি এখন কোথায়, তবু ওর মা বাবার সাথে দেখা করে আসবো। আগে তো প্রায়ই যেতাম। মা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, আমি দ্বিধা না করে মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, জানো ঝিমলি এখন কোথায়? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? মা দাঁড়িয়ে পড়ে বিস্ময় ভরা চোখে আমার দিকে তাকালো। বেশ ক্ষীণ স্বরেই বলল, শুনেছি এখন বাড়িতেই আছে। মার চাহনি আর কথা বলার মধ্যে কিছু যেন রহস্য লুকিয়ে আছে। তাড়াতাড়ি জামা কাপড় পরে নিলাম। এখন আবার মাস্ক পরে বেরোতে হবে। সঙ্গে স্যানিটাইজার নিলাম। বাইক বের করে বেরিয়ে পড়লাম। এতদিন ভাই এটা ব্যবহার করত, সেজন্য সচল আছে। সন্ধে হয়ে এসেছে, পূর্ণিমার চাঁদ একটু একটু করে প্রকট হয়ে উঠেছে। ঝিমলিদের বাড়ির দরজায় কলিং বেল টিপলাম। একটু দেরিতেই দরজা খুলল। মহামারীর দৌলতে এখন আর খুব প্রয়োজন ছাড়া কেউ কারোর বাড়িতে যায় না। হয়তো সেজন্য অপ্রস্তুত ছিল। সামনে কাকিমা দাঁড়িয়ে, মুখটা শুকনো। এরকম তো ছিল না। খটকা লাগলো। অবাক চোখে তাকিয়ে মৃদুস্বরে বলল, ও বাবু, তুমি এসেছো? বলার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। এসো এসো, ভিতরে এসো। ঘরে ঢুকে দেখি কাকাবাবু সোফায় বসে। সামনে টি টেবিলে চায়ের কাপ, জলের বোতল, সিগারেট প্যাকেট, দেশলাই, অ্যাস্ট্রে এবং সম্ভবত আজকের খবরের কাগজ আছে। চা খাওয়া হয়তো হয়ে গেছে। সিগারেটের লম্বা টান দিচ্ছেন। 50 ঝিমলির বাবা। আর কয়েক বছর পরেই অবসর নেবেন। বাড়িটা করেছেন সুন্দর। ছোটোখাটো দোতলা হলে হবে কি,
ভিতরটা দামি দামি আসবাবপত্র দিয়ে পরিপাটি করে সাজানো। ভদ্রলোকের রুচিবোধ আছে বলতে হবে। কাছে এসে দাঁড়াতেই উদ্বেগহীন মুখটা তুলে আমাকে দেখে বললেন, আরে বাবু যে, বসো বসো। কতদিন পর এলে, তা কবে বাড়ি এলে? যদিও তোমার কাকার কাছ থেকে সব খবরই পাই। সোফায় বসতে বসতে বললাম, আজ সকালেই এসেছি। টেবিলে রাখা স্যানিটাইজারের বোতল থেকে হাতে স্প্রে করে নিলাম। বসো, আমি চা নিয়ে আসছি, কাকিমা বলে রান্নাঘরের দিকে চলে গেলেন। বারণ করার সুযোগ পেলাম না। গভীর শ্বাস ফেলে কাকাবাবু বললেন, কি মহামারীর মধ্যে দিয়ে আমরা চলেছি বলো তো? কথাগুলোর মধ্যে যেন বিষণ্ণতার আভাস। দ্বিধাবোধ না করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ঝিমলি কোথায়? ঝিমলির কথা বলতেই কাকাবাবুর চোখ দুটো জলে ভরে উঠল। হাউ হাউ করে কেঁদে ফেললেন। আমি কি করব ভেবে পাচ্ছি না। অজানা আশঙ্কায় আমার মধ্যে উত্তেজনা তৈরি হচ্ছে, কণ্ঠ রুদ্ধ হওয়ার উপক্রম। সামনে নিয়ে আস্তে আস্তে বললাম, কাকাবাবু শান্ত হন, কি হয়েছে আমাকে বলবেন? কাকাবাবু চোখের জল মুছতে মুছতে রুদ্ধ কণ্ঠে বললেন, এত সাধ করে মেয়েটাকে বিয়ে দিলাম, পোড়া কপাল। গত বছর শ্বশুর শাশুড়ি করোনায় মারা গেল। তার কয়েক মাস পর জামাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। কাকাবাবু আবার কান্নায় ভেঙে পড়লেন। কথাগুলো শুনে আমার মাথায় যেন বাজ পড়ল। সারা শরীর অবশ হওয়ার উপক্রম। গায়ে কাঁটা দিয়ে অদ্ভুত শিহরণ খেলে গেল। অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। কাকিমা সেই যে চা করতে ঢুকলেন, আর বেরোচ্ছেন না। ছোট ভাইটাও নিশ্চয়ই ঘরের ভিতর। সারা বাড়িটা থমথমে ভাব। আর এই বাড়ি একসময় কত হাসি খুশি ছিল। একসময় কাকাবাবুর কথায় চেতনা ফিরে এলো। নিচু মুখটা তুলে কাকাবাবুর দিকে তাকালাম। বললেন, যাও না বাবু, ঝিমলিকে একটু স্বাভাবিক করতে পারো কিনা দেখো। সারাদিন উপরের ঘরেই থাকে, কারোর সাথে সেভাবে কথা বলে না, মন গুমড়ে থাকে। বলো তো এভাবে কেউ বাঁচতে পারে? কত বুঝিয়েছি, কিন্তু মেয়েটা কিছুতেই স্বাভাবিক হচ্ছে না। বলো তো এভাবে থাকতে থাকতে তো মেয়েটা পাগল হয়ে যাবে। কথাগুলো বলে কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। কাকাবাবু বলছেন ঠিকই, এমন মানসিক করুণ অবস্থার মধ্যে ঝিমলির সামনে দাঁড়াবো কিভাবে? কি সান্ত্বনা বাক্য দিয়ে তাকে বোঝাবো? আবার ভাবছি এভাবে ওকে ফেলে রাখা যাবে না, পরবর্তীতে মানসিক রোগী হয়ে যাবে। কি যে করি? কাকাবাবু আবার অনুনয় স্বরে বলতে লাগলেন, তোমার কাছেও বহুদিন পড়েছে, সেই হেতু তুমি ওকে ভালোভাবে বুঝতে পারো। আগে তো তোমার সাথে বন্ধুর মতো করে মিশতো, হাসি ঠাট্টা গল্পগুজব করতো। গিয়ে দেখো মেয়েটাকে আগের জীবন স্রোতে ফিরিয়ে আনতে পারো কিনা। ওর ভাবধারা তোমার অজানা নয়, দেখো, চেষ্টা করো। গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালাম। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠে ঝিমলির ঘরের সামনে দাঁড়ালাম। নিচু স্বরে, ঝিমলি, ঝিমলি বলে কয়েকবার ডাকলাম। কোনো প্রত্যুত্তর নেই। দরজা খোলাই ছিল। অতি সন্তর্পণে ইতস্তত না করে ঘরে ঢুকে পড়লাম। ঘরে হালকা নীল আলো জ্বালা। তাতে যেটুকু দেখলাম, খোলা জানালার ধারে মুখে হাত দিয়ে বসে আছে ঝিমলি, পূর্ণিমা চাঁদের দিকে স্থির চোখে। এমনই নিমগ্ন অবস্থা ঘরে যে আমি ঢুকেছি তার অনুভূতি বা উপলব্ধি পর্যন্ত তার নেই। পূর্ণিমার এক ফালি আলো ঝিমলির মুখ হয়ে মেঝেতে পড়েছে। সারা ঘরটা বেশ রোম্যান্টিক পরিবেশ হয়ে আছে। থাকলে কি হবে, ঝিমলির মনে এই মুহূর্তে সেসবের কোনো স্থান নেই। দুঃখ আর হতাশার পাথরে সব যেন চাপা পড়ে আছে। পিছনে দাঁড়িয়ে মৃদুস্বরে ঝিমলি বলে ডাকতেই আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে বিস্ময়ে ভরা চোখে আমার দিকে তাকালো। ভূত দেখার মতো যেন আমাকে দেখছে। নিষ্প্রাণ সেই চোখের চাহনি। ঝিমলি হয়তো আশা করেনি এ সময়, এ পরিস্থিতিতে বাবুদা তার সামনে দাঁড়িয়ে। এরপর যে ঘটনাটা ঘটল সেটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না। হঠাৎই ঝিমলি উঠে দাঁড়িয়ে আমাকে জাপটে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। বাবুদা, তুমি এসেছো? ঝিমলি যেন সমস্ত দুঃখ গ্লানিবোধ আমার উপর সমর্পণ করে দিল। আস্তে আস্তে বললাম, তুমি নিজেকে দোষী ভাবছো কেন?
এসবের জন্য তুমি তো দায়ী নও। কেন তবে তুমি গুমড়ে গুমড়ে আছো? চলো আবার নতুনভাবে জীবন শুরু করব, বলে দু হাতে ঝিমলির মুখটা তুলে ধরলাম। ঝিমলি আমার মুখের দিকে স্থির চোখে চেয়ে রইল। কিসের যেন ইঙ্গিতে ঝিমলির ভালোবাসার মনের দরজাটা আবার খুলে গেল। চোখটা চকচক করছে। বাবুদা বলে আবার শক্তভাবে জড়িয়ে ধরল। কলমে কবি মানস মুখোপাধ্যায়, কণ্ঠে তানিয়া।